গুড মর্নিং স্টুডেন্টস। কালকে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা সম্পর্কে আমরা সব কিছু করেছি। পরে কোনো একদিন যখন এটা পুরোটা শেষ হয়ে যাবে তখন সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা সব শর্ট কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো এমসিকিউ আসে। আর আমি টপিকটা পড়ানোর মাঝে মাঝে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে দেবো, আর আমি দুটো কোয়েশ্চেন হোমওয়ার্ক দিয়ে দেবো। সেটা তোমরা কমেন্ট বক্সে করে জানিও যে ওর কোয়েশ্চেন দুটোর আনসারটা কী হবে। যেটা আমি পড়াচ্ছি সেখান থেকেই কোয়েশ্চেনটা দেবো, তো তোমরা ভিডিওটাকে মন দিয়ে দেখো। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হারাপ্পান সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা। মেহেরগড় সভ্যতা ধ্বংস হয়ে যাবার পরে যখন আবার নতুন কোনো সভ্যতা শুরু হচ্ছে সিন্ধু নদীর তীরে, তো তারপরে আমরা দেখতে পাই যে এই হরপ্পা সভ্যতা গড়ে উঠছে। আচ্ছা, এবার যদি বলা হয় যে হরপ্পা সভ্যতার যদি একটা ইন জেনারেল যদি আমরা ছবি দেখতে চাই, তো এইটাকে আমরা বলবো যে হরপ্পান সিভিলাইজেশনের একটা ছবি বা হরপ্পা সভ্যতার একটা এরকম ছবি আমাদের প্রত্নতাত্ত্বিকরা খুঁজে বার করেছে, খুঁড়ে বের করেছেন আর কি। তো আমরা এখানে কিছু নোটস, যেমন আগের দিন কি পয়েন্টস যেগুলোকে আমরা বলি সেরকম করে রেখেছি। যেমন কি এখানে প্রথম পয়েন্টটা আমরা বলছি যে এই 1922 খ্রিস্টাব্দে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, যিনি একজন প্রত্নতাত্ত্বিক ছিলেন বা আর্কিওলজিস্ট ছিলেন, উনি স্যার জন মার্শালের নেতৃত্বে হচ্ছে এই তোমার মহেঞ্জোদারোটা খুঁজে বের করে, মাটি থেকেই খুঁজে ইনি বের করেন। স্যার জন মার্শালের নেতৃত্বে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে। আর এটা কোথায় ছিল তখন? এটা ছিল সিন্ধু প্রদেশের লারকানা অঞ্চলে ছিল। মহেঞ্জোদারোটা এখন সিন্ধু প্রদেশের যে লারকানা, তোমার এটা পাকিস্তানে পড়ে আছে, সেখানে আছে। আর হচ্ছে যে 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি হচ্ছে পাঞ্জাবের মন্টেগোমারি জেলাতে খুঁড়ে তোমার এই সভ্যতার নিদর্শন আরও কিছু খুঁজে বের করেছে এই মহেঞ্জোদারো। ঠিক আছে, তো প্রথমে যদি আমরা দেখতে চাই তো এটা হচ্ছে মূলত নদীমাতৃক সভ্যতা, নদীকে বেস করে এই সভ্যতাটা গড়ে উঠেছে। কোন নদীকে বেস করে যদি বলা হয় তো আমরা এটাকে বলবো সিন্ধু বা ইন্দাস নদীর ওপর বেস করে এই সভ্যতা গড়ে উঠেছিল। আর খনন কার্য চালিয়ে এটা মূলত ছিল যে শহর কেন্দ্রিক, শহর হিসাবে এটা গড়ে উঠেছিল, এটা টাউন বেসড সিটি প্ল্যান ছিল এটার। ঠিক আছে, শহর গড়ে উঠেছিল এখানে। আর এখানে মূলত হচ্ছে তোমার যখন খনন কার্য চালানো হয়, খনন কার্য চালিয়ে 7টা স্তর আবিষ্কৃত হয়েছে। এই স্তরগুলো আমরা কিভাবে আবিষ্কার করেছি? রেডিও কার্বন ডেটিং 14, আর একটা পদ্ধতি হচ্ছে ডেনড্রোক্রোনোলজি। এই দুটো পদ্ধতির মাধ্যমে আমরা তো এটা হচ্ছে যে রেডিও কার্বন 14 আর ডেনড্রোক্রোনোলজি দুটো পদ্ধতির মাধ্যমে যখন দেখা গেছে এই সভ্যতাটা নিয়ে গবেষণা করতে গিয়ে, তখন দেখা গেছে যে এই সভ্যতার প্রাথমিক স্তরে 7টা স্তর দেখা গেছে, যেটা সিন্ধু নদীর উপত্যকায় গড়ে উঠেছিল। আর যদি এটার একটা ম্যাপ দেখতে চাও তো এটাকে তোমরা দেখবে যে এটা মূলত ত্রিভুজ আকৃতির একটা সভ্যতা। এটা অনেক সময় পরীক্ষায় আসে যে হরপ্পা সভ্যতা বা সিন্ধু নদীমাতৃক যে সভ্যতাটা গড়ে উঠেছিল সেগুলো যদি আকার বলা যায় তো সেটা কী রকম ছিল, তো সেটা তোমার ত্রিভুজ আকৃতির একটা সভ্যতা গড়ে উঠেছিল। এই সভ্যতাটার আকার ছিল ত্রিভুজের মতো। এবার বলছে এই সভ্যতাটাকে আমরা, এই যে সিন্ধু নদীর তীরে যে সভ্যতাটা গড়ে উঠেছিল এইটাকে আমরা হরপ্পা সভ্যতাই বা কেন বলি? কারণ এই সভ্যতাটা যেটা গড়ে উঠেছিল সিন্ধু নদীর তীরে, সেটা মূলত হরপ্পাকে কেন্দ্র করেই চারপাশে গড়ে উঠেছিল। হরপ্পাকে কেন্দ্র করেই চারপাশে গড়ে উঠেছিল, আর সিন্ধু নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। সেই জন্য এটাকে বলা হয় হরপ্পান সিভিলাইজেশন বা ইন্দাস সিভিলাইজেশন। বুঝতে পেরেছো? আর এইটা যেহেতু টাউন বেসড একটা সিভিলাইজেশন ছিল বা শহর কেন্দ্রিক, সেই জন্য এখানে যেসব তোমার বাড়ি ঘর রাস্তাঘাট যেগুলো দেখা গেছে সেগুলোর সাথে এখনকার যেগুলো মডার্ন সিটি আছে তার অনেক মিল পাওয়া যায়।
যেমন আমরা কি কি বলতে পারি, ধরো তোমার যেসব রাস্তা যেগুলো বানিয়েছিল তখন, সেগুলো অনেক মানে একদম সোজা ছিল, আর হচ্ছে চওড়া ছিল, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এরকমভাবে রাস্তা দেখা গেছে। রাস্তার দুধারে হচ্ছে তোমার ফুটপাথ দেখা গেছে, ল্যাম্পপোস্ট দেখা গেছে, রাস্তার দুধারে ডাস্টবিন পাওয়া গেছে। আর এখানে আরেকটা মূল মানে বৈশিষ্ট্য হচ্ছে, এখানে কোনো বেঁকা রাস্তা পাওয়া যায়নি। মানে আমরা যেমন বেঁকা রাস্তা পাই, ওরকম কোনো বেঁকা রাস্তা তখন পাওয়া যায়নি। আর কি দেখা যায়, যে রাস্তা যেসব বাড়ি ঘরদোরগুলো ছিল তাদের মাঝে মাঝে হচ্ছে গলিপথ দেখা গেছে। আর রাস্তা তৈরি করতে যে মেটেরিয়ালসগুলো ব্যবহার করা হয়েছিল তার মধ্যে ছিল চুন, সুরকি, পাথর, এগুলো হচ্ছে মেন জিনিস ছিল এখানে রাস্তাঘর বানানোর জন্য। আর এখানে দেখা গেছে রাস্তার ধারে ধারে বা বাড়ির চারপাশে ড্রেন দেখা গেছে। আর ড্রেনগুলো কিন্তু পাকা ড্রেন দেখা গেছে। আর রাস্তার মাঝেও হচ্ছে তোমার ম্যানহোল দেখা গেছে। অবশ্য ড্রেনগুলো খোলা ছিল না বা ম্যানহোলও খোলা ছিল না, সব কিছু ঢাকা দেওয়া ছিল। মানে ঢাকা দেওয়া ম্যানহোল পাওয়া গেছে, ঢাকা দেওয়া ড্রেন পাওয়া গেছে। এইগুলো দেখে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে তখনকার মানুষরা হচ্ছে তোমার মানে পরিষ্কার পরিচ্ছন্নতায় খুব বিশ্বাস রাখতো। যা মানে আর যে ম্যানহোলগুলো ঢাকা দেওয়া ছিল বা ড্রেনগুলোতেও যে ঢাকা দেওয়া ছিল, সেগুলো মানে কোনো পার্মানেন্ট ঢাকা নয় যে সেটাকে আর তোলা যাবে না। মানে সেইটা মাঝে মাঝে পুরোটা হচ্ছে পার্মানেন্ট, মাঝে মাঝে হচ্ছে কিছু হচ্ছে এমনি মাঝে মাঝে ফাঁকা রাখতো। সেখানটা একটা টেম্পোরারি ঢাকা দিয়ে রাখতো, যাতে হচ্ছে যখন প্রয়োজন হবে তখন সেটাকে যাতে ড্রেনটাকে পরিষ্কার করতে পারে। আর এইখানে যে টাউন প্ল্যানিংটা হয়েছিল সেইটা দেখো, এই ছবিটা দেখো। এই ছবিটা যদি দেখো, দেখো দুটো ভাগে বোঝা যাচ্ছে। যদি এটাকে একটা শহর মনে করো, তো শহরটাকে দেখা যাবে যে দুটো ভাগে ভাগ করছে। এইটা একটা হচ্ছে লোয়ার ফর্টিফাইড টাউন, একটা হচ্ছে আপার ফর্টিফাইড টাউন বা সিটাডেল আমরা যেটাকে বলতে পারি। মানে এখানে যখন খুঁড়ে এরকম দুটো ভাগ পেয়েছে, তখন প্রত্নতাত্ত্বিকরা মানে এই সময় যেসব জিনিসগুলো হয়েছিল সেগুলোর তো কোনো রিটেন এভিডেন্স পাওয়া যায়নি যে হ্যাঁ তখনকার দিনে এই হয়েছিল, তখনকার দিনে ওই হয়েছিল। এগুলো শুধুমাত্র যেসব এভিডেন্সগুলো পাওয়া গেছে মাটি খুঁড়ে, যেখানে বাস করতো বা যেসব জিনিসপত্র, আসবাবপত্র, গয়নাগাটি যেগুলো ব্যবহার করতো, সেইগুলোর ওপর নির্ভর করে জাস্ট মানে ঐতিহাসিকরা একটা আন্দাজ করেছে যে তখনকার দিনে হয়তো এরকম হতে পারতো। তখন এইরকম যখন খুঁড়ে দুটো ভাগে ভাগ পেয়েছে টাউনটা, তো মানে এই একটা হচ্ছে উঁচু আর একটা হচ্ছে নিচু। তো তখন ঐতিহাসিকরা মনে করেন যে তাহলে তখনকার দিনে যেসব অভিজাতরা ছিল, তখন তারা হচ্ছে এই উঁচু জায়গাটায় বসবাস করতো, মানে আপার ফর্টিফাইড টাউনে। আর এমনি সাধারণ মানুষ যারা ছিল তারা হচ্ছে এই লোয়ার ফর্টিফাইড টাউনে বসবাস করতো। তবে এখানে যদিও বা আপার ফর্টিফাইড টাউন দেখা গেছে, তবে কোথাওই কিন্তু 2 থেকে 3 তলার বেশি উঁচু বাড়ি পাওয়া যায়নি, কোথাওই নিদর্শন পাওয়া যায়নি। আর এইখানে যেসব ইঁটগুলো ব্যবহার করা হয়েছিল, সেই ইঁটগুলো প্রথম দিকে হচ্ছে তোমার রোদে পুড়িয়ে হচ্ছে সেই ইঁটগুলো ব্যবহার করা হতো, কিন্তু মানে রোদেতে পুড়িয়ে, কিন্তু পরে পরে দেখা গেছে যে আগুনে পুড়িয়ে সেটাকে একদম পুরো পাকা ইঁট করে ব্যবহার করা হতো। কিন্তু এই ইঁট যেগুলো ব্যবহার করা হতো সেগুলো খুবই ছোট ছিল, মানে খুব পাতলা ছিল আর আকারটাও খুব ছোট ছিল। আর এইখানে যে পদ্ধতিতে এই যে বাড়ি ঘরদোরগুলো তৈরি হতো, এটার একটা নাম আছে, তার নাম হচ্ছে গ্রিড পদ্ধতি। গ্রিড পদ্ধতিতে বাড়ি ঘরদোরগুলো হচ্ছে এখানে তৈরি হতো। তো আমি তোমাদের কোয়েশ্চেন দিচ্ছি আজকে, এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন, যে তোমরা আমাকে বলবে যে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিল। এটা 1 নম্বর কোয়েশ্চেন। কমেন্টে 1 নম্বর দিয়ে তোমরা লিখবে যে হরপ্পান সিভিলাইজেশন কে আবিষ্কার করেছিল আর কত সালে আবিষ্কার করেছিল। ঠিক আছে, চলো আমরা এরপর এগোই।
এই সভ্যতাটার হচ্ছে অনেক জায়গায় দেখা যায় যে কিছু দুর্গ পাওয়া গেছে, কিছু উপাসনা কক্ষ পাওয়া গেছে। মানে তখন হচ্ছে মানুষ হচ্ছে তোমার পুজো অর্চনা করতে শুরু করে দিয়েছিল। আর কি দেখা গেছে মহেঞ্জোদারোতে, এইটা এই ছবিটা হচ্ছে দ্য গ্রেট বাথের ফেমাস ছবি। মহেঞ্জোদারোতে এটা পাওয়া গেছে। তোমার হচ্ছে একটা বিশাল স্নানাগার। দেখো এই মাঝখানটা, এইটা যদি পুরোটা দেখা হয় তো এখনকার যেসব সুইমিং পুলগুলো হয় সেই রকম হচ্ছে তোমার এই মানে ছবিটা। এইটা হচ্ছে দেখো এই মাঝখানটায় জল থাকতো, চারদিক দিয়ে হচ্ছে সিঁড়ি আছে যেখান দিয়ে হচ্ছে মানুষরা চান করতে নামতো। আর এর চারপাশে হচ্ছে দেখো ছোট 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 এগুলো ঘর ছিল, এইগুলো ঘর যেখানে হচ্ছে তোমার চেঞ্জ করারও ব্যবস্থা থাকতো। আর এইটা পাওয়া গেছে হচ্ছে আপার সিটাডেলে। মানে এখানটায় এইরকম ধারণা করা হয় যে যেসব অভিজাত মানুষরা এই আপার সিটাডেলে বসবাস করতো তারা সবাই এখানে স্নান করতো, বা যারা উপাসনা কক্ষে পুজো অর্চনা করতে যেত তারা সবাই এইখানে স্নান করে হচ্ছে পুজো অর্চনা করতে যেত। আর কি হরপ্পাতে পাওয়া গেছে তোমার, এটা তো মহেঞ্জোদারোতে পাওয়া গেছে দ্য গ্রেট বাথ, আর হরপ্পাতে পাওয়া গেছে হচ্ছে তোমার শৌচাগার পাওয়া গেছে। 6টা মেনলি শৌচাগার পাওয়া গেছে, তার মধ্যে একটার আয়তন হচ্ছে 150 ইন্টু 200 বর্গফুট, মানে সেটা অনেকটা বড়। একটা বড় শৌচাগার পাওয়া গেছে, আর ছোট ছোট 6টা এছাড়াও আরও বহু অনেক শৌচাগার হচ্ছে হরপ্পাতে পাওয়া গেছে। এরপর যদি আমরা দেখতে যাই যে তখনকার মানুষের অর্থনৈতিক জীবনযাপনটা কেমন ছিল, তো তখন দেখা যায় যে কৃষির পাশাপাশি মানুষ কিন্তু পশুপালনটাকেও জীবিকা হিসাবে শুরু করে দিয়েছিল। আর কি কি পশু হচ্ছে গৃহপালিতভাবে পোষ মানাতে লেগেছিল, যে গরু, মোষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, এইসব কিন্তু তখন মানুষ হচ্ছে গৃহপালিত পশুর তালিকায় এগুলোকে ফেলে দিয়েছিল। আর এক জায়গা থেকে অন্য জায়গায় তখন যেহেতু বাণিজ্য শুরু হয়ে গিয়েছিল, সেই জন্য মাল বহনের জন্য গাধা, উট, হাতি এই সব পশুকে হচ্ছে পোষ মানানো হয়েছিল পরিবহনটাকে করার জন্য। এছাড়াও যদি দেখা যায় যে তখন মানে তোমার কোনো মুদ্রা চালু থাকলেও সেইভাবে মুদ্রার প্রচলন ছিল না, সেই জন্য দেখা যায় যে মুদ্রার সাথে সাথে হচ্ছে তোমার পণ্য বিনিময় প্রথাটাও এই সময় হচ্ছে দেখা গেছে। পণ্য বিনিময় প্রথাটাই হচ্ছে মূলভাবে এখানে আর কি প্রকাশিত হয়েছে। আর তখন যদিও বা মানে জলপথ মানে স্থলপথে যোগাযোগ হতো, কিন্তু জলপথেও তখন যোগাযোগ হতো। মানে স্থলপথ আর জলপথ দুয়ের মাধ্যমেই তখন হচ্ছে তোমার আভ্যন্তরীণভাবে মানে দুটো দেশের মধ্যে আর আন্তর্জাতিকভাবে সব ব্যবসা বাণিজ্য দুভাবেই কিন্তু চলতো। যেমন তোমার বলতে পারো যে হরপ্পাতে যেসব বণিকরা থাকতো, হরপ্পান সিভিলাইজেশনে যারা বসবাস করতো তারা হচ্ছে মিশর, ব্যাবিলন, সুমের, এইসব পারস্য, তারপরে তোমার আফগানিস্তান, এইসব দেশের সাথে হচ্ছে পণ্য বিনিময়ের প্রথার মাধ্যমে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছিল। এইখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে ভারতের প্রাচীনতম বন্দর কি, সেটাকে আমরা বলবো যে লোথাল। ঠিক আছে, প্রাচীনতম বন্দর যদি বলা হয় কোনটা, তো প্রাচীনতম বন্দর হবে লোথাল। আর যদি বলা হয় যে হরপ্পান সিভিলাইজেশনের মানুষের মানে কিভাবে তারা জীবনযাপন করতো, মানে তাদের আর্থিক দিক হিসাবে মানে তাদের রোজগার হিসাবে জীবনযাপনের জীবিকা হিসাবে কোনটা মানে কী পদ্ধতি ব্যবহার করা হতো, তখন বলতে হবে যে কৃষিকাজ এবং পশুপালন দুটোই ছিল। এই দুটোর মাধ্যমেই হচ্ছে তখনকার মানুষ জীবিকা নির্বাহ করতো। এবার যদি তাদের ধর্মীয় জীবনের ক্ষেত্রে আমরা দেখতে যাই, তো ধর্মীয় জীবনে আগেই বলেছি যে এখানে উপাসনা কক্ষ দেখা গেছে। তার মানে তখন হচ্ছে মানুষ দেবদেবতার বসবাস মানে দেবদেবতা আর কি বিশ্বাস করতো। তো কিন্তু তখন মানে মূর্তি পূজা থেকে হচ্ছে মাতৃশক্তির আরাধনা করতে পছন্দ করতো, যেমন হচ্ছে ধরিত্রী পূজা করতো। আর এখানে সবথেকে একটা ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে একটা শিবের মূর্তি পাওয়া গেছে, যেটাকে বলা হয়
আদি শিবা বা প্রোটো শিবা বলা হয়েছে। পশুপতি শিবের আর কি একটা মূর্তি পাওয়া গেছে। তো এখান থেকে এটা বিশ্বাস করা হয় যে তখন মানুষ শিব পুজোটা করতে শুরু করে দিয়েছিল। এর কারণ হচ্ছে তোমার যোগীরাজের একটা মূর্তি পাওয়া গেছে, এরকম আদি শিবা বা প্রোটো শিবার মূর্তি পাওয়া গেছে। আর হচ্ছে যে তোমার এই সময় যেসব মানুষরা ছিল তারা মানে প্রকৃতিকে মানে প্রকৃতি পুজো করতো, মানে প্রকৃতিকে মায়ের মতো, যেহেতু প্রকৃতি থেকে তারা আলো পাচ্ছে, বাতাস পাচ্ছে, সেই জন্য তারা প্রকৃতিকেও মা রূপে পুজো করতো। এখানে হচ্ছে প্রথম মানে স্বস্তিক চিহ্ন যেটাকে আমরা বলি, সেই স্বস্তিক চিহ্নটা এখানে ব্যবহার করা হতো। এখানে স্বস্তিক চিহ্নের কিছু নিদর্শন পাওয়া গেছে, আর সেটা হচ্ছে সূর্য পুজোর প্রতীক। মানে স্বস্তিক চিহ্নটা ওরা ব্যবহার করতো যে সূর্য পুজো যেখানে হতো সেখানে হচ্ছে প্রতীক হিসাবে এই স্বস্তিক চিহ্নটা ব্যবহার করা হতো। আর হচ্ছে যে এই হরপ্পা সভ্যতার যেসব মানে এই টাইমে যেসব মৃতদেহগুলো সমাধি মানে কিছু কিছু জায়গায় দেখা গেছে যে মৃতদেহ সৎকারের ব্যবস্থা আছে, মানে আমরা এখন যেমন করি যে পুড়িয়ে দিই, সেরকম কিছু কিছু জায়গায় নিদর্শন পাওয়া গেছে। বা কিছু কিছু জায়গায় দেখা গেছে যে পূর্ণ সমাধি দিয়ে দিচ্ছে, কিছু কিছু জায়গায় দেখা গেছে যে মানে পোড়ার পরে যে অংশবিশেষ, মৃতদেহের অংশবিশেষ পড়ে আছে সেইটাকে সমাধি দিচ্ছে। মানে তখন ওরকম কোনো নিয়ম ছিল না যে এই করতে হবে ওই করতে হবে, দেখা গেছে সব কিছুই তখনকার দিনে চলতো। তবে এই সভ্যতার আরেকটা মূল বৈশিষ্ট্য যদি আমরা দেখি, তখন আমরা বলতে পারবো যে এই সভ্যতায় কিন্তু যে সমাজ ছিল সেই সমাজটা কিন্তু 3টে শ্রেণীতে মূলত ভাগ হয়ে গিয়েছিল। সমাজটা 1 নম্বর শ্রেণীতে রাখা হয়েছিল শাসক শ্রেণী, 2 নম্বরে ছিল ব্যবসায়ী আর কারিগরি শ্রেণী, আর 3 নম্বরে ছিল শ্রমিক, কৃষক আর এমনি সাধারণ মানুষরা। দেখো এই সমাজ কিন্তু এই 3 ভাগে ভাগ হলেও এই মানে তখন কিন্তু সমাজ অতটা রক্ষণশীল ছিল না। মানে যে আমি হচ্ছে শাসক শ্রেণী, আমি কোনো সাধারণ মানুষের সাথে কথা বলবো না বা মিশবো না, এইরকম কিন্তু রক্ষণশীলতাটা তখন দেখা যায়নি। কেউ কাউকে বঞ্চিত করতো না। মানে তখনকার সমাজে একটা সাম্যবাদের ধারণা পাওয়া গেছে। আর এছাড়াও দেখা গেছে তখনকার যেসব মানে নারী পুরুষ উভয় কিন্তু বেশ সুসজ্জিতভাবে থাকতো। মানে তারা একটু গয়নাগাটি পরতো, কবরী বন্ধন দিত মাথায়, মানে এগুলো পাওয়া গেছে। চুলের কাঁটা যেগুলো ব্যবহার করে সেরকম চুলের কাঁটা, কবরী বন্ধন এগুলো পাওয়া গেছে। তারপরে হচ্ছে কাজল লতা থেকে বোঝা যায় যে তখনকার মানুষ কিন্তু কাজলও চোখে পড়তো। তো এক কথায় যদি তোমরা দেখতে চাও তো দেখবে মানে এই সভ্যতাটা এখনকার সভ্যতার মতন ছিল, যথেষ্ট উন্নত সভ্যতা ছিল। মানে ধরো দেখো এইরকম মানে একটা পুরো প্ল্যান করে যে সিটি বানানো, সেই রকম একটা সিটি বানিয়েছে। পুরো রাস্তাঘাট একদম সোজা সোজা বানিয়েছে, মানে যাতে এমনি ব্যাক হলে কি হয়, অনেক সময় দেখা যায় যে নোংরা জমে আছে, সেরকম কোনো নোংরা জমতো না। কারণ যে রাস্তাগুলো ছিল সেগুলো সবসময় সমকোণে আর কি বিভাজিত হতো, একদম সোজা সোজা ছিল, অনেক উন্নত। এখন অনেক দেখা যায় যে ড্রেন ফেনগুলো খোলা পড়ে থাকে, কিন্তু তখন ড্রেন ম্যানহোল সব সময় ঢাকা দেওয়া থাকতো, নিয়মিত পরিষ্কার করা হতো। তো এই সব জিনিসগুলো দিয়ে বোঝা যায় যে তখনকার সভ্যতা অনেক উন্নত ছিল। এবার একটা স্বাভাবিক যেটা হয় যে এত উন্নত সভ্যতা তাহলে কী করে ধ্বংস হলো। তো ধ্বংস হওয়ার পিছনে অনেকগুলো কারণ, এই হরপ্পা সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে ধ্বংসের কারণ হিসেবে সেই অনেক কারণগুলো আমরা দেখতে পাই। যেমন হচ্ছে এখানে মানে আমরা প্রথম কারণ হিসাবে বলতে পারবো যে এটা তো মূলত ছিল যে তোমার সিন্ধু নদীমাতৃক উপত্যকা, মানে সিন্ধু নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এই যে সিন্ধু নদীকে কেন্দ্র করে যে নদীমাতৃক সভ্যতাটা গড়ে উঠেছিল, তো এক সময় হয় কি এই যে সিন্ধু নদীটা ও নিজের নাব্যতাটা নিচে হারিয়ে ফেলে। মানে ওখানে দেখা যায় বেশি বর্ষা হতে শুরু করে বা খুব বেশি খরা হতে লাগে, জলোচ্ছ্বাস হতে থাকে, খুব বেশি বন্যা হয়ে যায়। তার ফলে কি হয়, আস্তে আস্তে এই সভ্যতাটা ধ্বংস হতে থাকে। আর একটা
মানে ঐতিহাসিকরা আরেকটা কারণ ধরেছে যে এখানে যেসব প্রথম দিকে তো রোদে পুড়িয়ে ইট ব্যবহার করতো, কিন্তু পরে যখন আগুনে পোড়ানো ইট ব্যবহার করতে লাগলো তখন দেখা যাচ্ছে যে অতিরিক্ত পরিমাণে এরা বৃক্ষছেদন করেছিল, গাছ ফাছ সব কেটে দিয়েছিল। তার ফলে কি হয়েছিল, প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলেছিল। এটা হতে পারে যে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তখন তৈরি হয়ে গিয়েছিল, যেহেতু প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলেছিল বলে। সেই জন্য একটা হচ্ছে তোমার এই সভ্যতাটা ধ্বংস হয়ে যেতে পারে। এছাড়াও হতে পারে যে দীর্ঘদিন তোমার অনাবৃষ্টি হয়েছিল, সেই জন্য এই সভ্যতাটা ধ্বংস হতে পারে। আর এছাড়াও হতে পারে যে মানে বহিঃশত্রুর কোনো আক্রমণ হয়েছিল, এছাড়াও বহিঃশত্রুর আক্রমণের ফলে এই সভ্যতাটা ধ্বংস হয়ে যেতে পারে। তারপরে তোমার হচ্ছে যে এই যে ধরো কোনো হয়তো মারণ রোগ এসেছে বা কোনো রোগ এমন এসেছে যেটার হয়তো ট্রিটমেন্ট করতে পারেনি, তো সেই রকম রোগের কারণে হয়তো পুরো সভ্যতার যত মানুষ ছিল সব হয়তো মানে মারা গেছে। তো এরকম অনেকগুলো কারণ হিসাবে ঐতিহাসিকরা আর কি বলেছেন, অনেকগুলো কারণ দিয়েছে। আসল কারণ কি সেটা জানা যায়নি, তবে বেশিরভাগ ঐতিহাসিকরা এটা বিশ্বাস করেন যে তখন নদীতে বন্যা এসেছিল, আর এই বন্যা আসার জন্যই হচ্ছে এই সভ্যতাটা পুরো ধুয়ে মুছে গেছিলো, সব মানুষ যাতে ছিল এখানে সবাই মারা গেছিল। তো এইটাই হচ্ছে তোমার এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা হারাপ্পান সিভিলাইজেশন, এই এতটাই ছিল। আমি পরের দিনকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস বলে দেবো, সেই পয়েন্টসগুলো থেকে এমসিকিউ আসবে। আর আমি তোমাদের ভিডিওর মাঝখানে যে কোয়েশ্চেনটা বলেছি ওই কোয়েশ্চেনের আনসারটা আমাকে কমেন্ট করে জানিও। আর এখন আমি আরেকটা কোয়েশ্চেন বলে দিচ্ছি, যে সেটা হচ্ছে যে স্বস্তিক চিহ্ন যেটা ব্যবহার করেছিল সেই হারাপ্পান সিভিলাইজেশনের মানুষরা, সেটা কিসের প্রতীক হিসাবে ব্যবহার করা হতো। হারাপ্পান সিভিলাইজেশনের মানুষরা যে স্বস্তিক চিহ্নটাকে ব্যবহার করতো সেটা কিসের প্রতীক হিসাবে ব্যবহার করা হতো। তো আমাকে তোমরা এই দুটো কোয়েশ্চেন বলো। আরেকটা কোয়েশ্চেন আমি বলে দিচ্ছি যে তখনকার দিনে যে বন্দরটা ছিল ভারতের প্রাচীনতম বন্দর, যে বন্দরের মাধ্যমে হচ্ছে আন্তর্জাতিক এবং বৈদেশিক বিভিন্ন ব্যবসা বাণিজ্য হতো, সেই বন্দরটার নাম কী ছিল। এই তিনটে কোয়েশ্চেন তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কোনো ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করে দিও, কারণ যার এটা প্রয়োজন সে তাহলে এই ভিডিওটা থেকে পড়তে পারবে। ওকে, চলো বাই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি না বুঝতে পারো তো একবার দুবার দেখো, খুব সহজ ল্যাঙ্গুয়েজে বলা আছে, সবাই বুঝতে পেরে যাবে। ওকে, চলো বাই।